তিথি হচ্ছে ওদের গ্রুপের সব থেকে বুঝদার মেয়েটা। 6 মাস আগে বিয়ে হয়েছে পারিবারিকভাবে। একটু থেমে বলতে লাগলো, আর তোদের অ্যারেঞ্জ ম্যারেজ এত প্রবলেম কি? আমি বুঝি না। অ্যারেঞ্জ ম্যারেজ ইজ নট ক্যারি। এটা সুন্দর, ভীষণ সুন্দর। তুনা বলল, ভাগ্য করে হয়তো এমন কাউকে পেয়েছিস। আর আমরা ইসিকে বলছি বুঝে শুনে নিতে, দোষ করছি না কোনো। ওয়াসিফা বলতে লাগলো, অ্যারেঞ্জ ম্যারেজ এই পুরুষ লোকগুলো এক একটা স্বৈরাচারী হয়ে যায় পুরো। মানে ওদের দিলের মধ্যে কনসিডারেশন বলে কোনো ওয়ার্ড থাকে না। মানহা বলে, ভাই একটা লোক তোকে পয়সা দিয়ে খাইয়ে পড়ি পালবে আর তোর ওপর মাতুব্বরি করবে না, বুঝিস না? স্বামী মাতুব্বরি করলে অসুবিধা কি? বিয়ের পর একটা মেয়ে অভিভাবক স্বামী, এইটুকু বুঝতে হবে। মাতুব্বরি করবে, ভালোবাসবে, সব মিলিয়ে স্বামী। তিথি ওদের সাথে বিতর্ক শুরু করে। তাজবি বলে উঠে, তুই কত লক্ষ্মী রে তিথি, একেবারে এই বাদামি পুরুষের মন মতো। তবে জানিস তো আমরা এত ভালো নই। নিজেদের নিঃশ্বাস নেওয়ার নাকটা যেহেতু আলাদা, তেমনি জীবনটাও আমাদের। অন্য কারো মাতুব্বরি কেন হজম করব না। আর সেজন্যই বলছি, অ্যারেঞ্জ ম্যারেজ পুরুষরা হলো লাইক মাতুব্বর। ওদের কাছে ওদের স্বামিত্ব প্রভুত্ব ইম্পর্ট্যান্ট। আর প্লিজ এত জ্ঞান দিস না। সব মেয়ে তো মতো লক্ষ্মী হলে কেমনে চলবে? কি হয় এই বিয়েতে? চেনা জানার আগে বাসর রাতে অচেনা এক লোক স্বামীর অধিকার নামে চিৎ করবে। আর ভীষণ অশ্লীল কিছু কথা বলে দিল তাবজি। ইনায়া তৎক্ষণাৎ কান চেপে ধরল। এসব ব্যাপারে সে জীবনও ভেবে দেখেনি। সত্যি তো প্রীতম সে ভালোবেসেছে বলে প্রীতমের ছোঁয়া তার একটু খারাপ লাগেনি প্রথম রাতে। যদি প্রীতমের জায়গা অন্য পুরুষ হতো যাকে সে চেনে না, তবে গা কাটা দিয়ে উঠত ইয়ানার। তবে আপুর বান্ধবীগুলো ভীষণ ডার্টি কথা বলে। ইনায়া গায়ের পশম খাইয়ে যাচ্ছে। ইনসা ওদের কথা শুনল না। সে চুপ করে বসে আছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। মইন পাঠিয়েছে, সরি ইনসা, 10 মিনিট লেট হবে, ডিউটিতে আটকে গিয়েছি, প্লিজ ওয়েট। ইনসাও চুপচাপ ওকে লিখে পাঠিয়ে দেয়। তুনা বলো, কি আসছে না কেন? প্রথম দিনই তোকে দিয়ে অপেক্ষা করালো। উনি ডিউটিতে, একটু সময় লাগবে, নিচু স্বরে জবাব দেয় ইনসাহ। মানহা বলে, আচ্ছা ওনার বয়স কত রে? 31 রানী। ওয়াসিফা সাথে সাথে বিজ্ঞর মতো মাথা ঝাঁকিয়ে বলতে থাকে, বেশ বড়, 7 বছরের এজ গ্যাপ। এই লোক নিশ্চিত ডমিনেটিং হবে। তিথি চেঁচিয়ে উঠল ওদের ওপর, এই তোরা ওকে ডিসকারেজড কেন করছিস? তোদের সমস্যা কোথায়? ইহান ভাইও তো 31 বছর বয়সী, পারলে তাকে বুড়ো বলে দেখা। ওয়াসিফা বলল, আরে না, উনি বুড়ো নন। ইনসা ভীষণ বিরক্ত হয় এসব তর্ক বিতর্কে। মুখে চবর্গের শব্দ করে বলে, থামবি তোরা? আমার মাথা ব্যথা করছে, প্লিজ থাম। আমার সাথে যেটা হবে আমি বুঝে নেব। থাম প্লিজ। মইন কিছু সময়ের পরে রেস্তোরাঁ ঢোকে। তার গায়ে নেই ইউনিফর্ম, একটা ব্লু জিন্স প্যান্ট, ব্ল্যাক শার্ট। মেদহীন বলিষ্ঠ শরীরে আড়সাট হয়ে মানিয়েছে বেশ। শার্টটা হাফ টাক ইন করে পড়েছে, হাতা ফোল্ড করে নিয়েছে, লম্বা কদমে চলছেন পুরুষালিত অভিজাত্য নিয়ে এগিয়ে আসছে। চওড়া কপাল, খাড়া নাকে, ভীষণ আকর্ষণীয় লোকটাকে দেখে ইনসার বান্ধবীদের হুট করে একটা কথা মাথায় এলো। শ্যামলা পুরুষদের জন্য পারফেক্ট কালার ব্ল্যাক। চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে গম্ভীর চেহারায় ওদের সবার দিকে এক পলক তাকিয়ে এগিয়ে আসে। ইনসা বান্ধবীগুলো হাঁ করে দেখছিল মইনকে। ইউনিফর্ম লোকটাকে জাদ্রেল লাগে। তারা তিটঘুটে তেরা জাদ্রেল হিসেবে জানে মইনকে। এখন এই বেশে মইনকে আলাদা লাগছে, ভীষণ আলাদা লাগছে। ইনসা মাথা তুলে তখনও দেখেনি। সে বলেছিল উল্টো ফিরে। মইন তাদের খুব কাছে যাওয়ার আগে মালহা বিড়বিড় করে বলল, বান্দা ড্যাশিং লাগছে। ইনসাও মাথা তুলে তাকায়, উঠে দাঁড়িয়ে ঘুরে তাকায়। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু নির্লিপ্ত মতো দাঁড়িয়ে। মইন এসে থামল সেখানে। চেহারা থেকে গাম্ভীর্য সরিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো।
এরা সবাই এক টেবিলে বসেছে। মঈন আর ইনসা আরেক টেবিলে। খাবারের অর্ডার করা দেওয়া হয়েছে। ইনসা বান্ধবীগুলো ঘুরে ফিরে বারবার ইনসা আর মঈনকে দেখছিল। ইনায়া লটকানো মুখ নিয়ে বসে। তিথি ইনায়াকে বলো, আচ্ছা ইহান ভাইয়ার বিয়ে করাবে না তোমরা? সবাই বিয়ে করে নিচ্ছ। ওয়াসিফা হাসতে হাসতে বলো, পাত্রী হিসাবে আমাকে দেখতে পারো ইনু। আমার অ্যারেঞ্জ ম্যারেজে অ্যালার্জি আছে, তবে ইহান তাজওয়ারের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ আপত্তি নেই। হাসতে হাসতে তার মাতুব্বরি মেনে নেব। ইনায়া মনে মনে ভেঙচি কেটে বলে, ইস শখ কত। যাও, মেজমা একেবারে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। বরণডালায় আছে জুতো। তুনা বলে, তোমার দাদানের একটা গার্লফ্রেন্ড ছিল না তোষা? তার সেই বন্ধুটির সাথে বিয়ে হয়ে গিয়েছে। গতকাল ইনস্টাগ্রামে দেখলাম। মানহা বলল, মানে? আরে ইহান তাজওয়ার, তোষা এবং ওনাদের আরও একটা ফ্রেন্ড ছিল, নাম রিশাদ। মিলিটারি কলেজ থেকে একসাথে বেরিয়েছে তিনজনই কমন ফ্রেন্ড। ইহান তাজওয়ার মিশন থেকে আহত হয়ে ফিরে খুব ডিপ্রেসড ছিল। হঠাৎ একদিন তোষা আর ওনার অন্য ফ্রেন্ডের সেক্স চ্যাট ইহান তাজওয়ার দেখতে পায়। খুব ভয়ঙ্করভাবে বিচ্ছেদ ঘটায় ইহান ভাইয়া। রিশাদকে মেরেছিল ভীষণ। তোষা মেয়েটা একটা বিষ। হয়তো অমন সুদর্শন শুদ্ধ পুরুষকে কেউ চিট করে? কি বোকার বোকা। ইনায়া এত কথা শুনতে ইচ্ছে করছে না। মেয়েগুলো অতিরিক্ত নাকুচু আর বাচাল টাইপের। সে বারবারই হাই তুলছে। মঈন কিছু মুহূর্ত ইনসাকে দেখে নেয়। খানিকটা রোগা এবং অসুস্থ লাগছে ইনসাকে। মুখটা মলিন, তবু স্নিগ্ধতার লেপ্টে আছে। নর্মস্বরে সে ইনসাকে বলল, আর ইউ ওকে? ইনসা মাথা নাড়িয়ে বলো, জি। খাবার এসে যায়। খেতে খেতে মঈন ইনসাকে বলো কি কথা বলতে চাও বা জানবে? আমার কিছু জানার নেই, আমি বলতে চাই। শুকনো গলা ইনসা বলল। মঈন বলল, বলো। কোনো রকম বনিতা নয়। ইনসা সরাসরি বলতে লাগলো, আই হ্যাভ এ পাস্ট। মঈন, আমার রিসেন্টলি বিচ্ছেদ হয়েছে। 6 বছরের চেনা জানা। এরপরে বিয়েতে মত দিই আমি চাই বিয়ের আগে এসব বিষয় আপনাকে জানিয়ে দিতে। এইটুকু বলে ইনসা থামল। মঈন একদৃষ্টি তাকিয়ে আছে ইনসার দিকে। ইনসা কিছুটা গম্ভীরতা নিয়ে বলতে লাগলো, এই মহাদেশ খুব এগিয়েছে, কিন্তু গত 1 দশক ধরে যে ব্যাপারটা আমার কাছে বিরক্ত লাগে সেটা হলো পুরুষের চাহিদা, চিন্তা, চেতনা। পুরুষ সবসময় একটা নারীর প্রথম প্রেম হতে চায়। এটা এই মহাদেশের বাদামি পুরুষদের ভাবেন পাস থাকলেও একটা মেয়ের চরিত্রে বিচ্যুতি ঘটেছে এই ম্যারিড লাইফে, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজে। স্বামী স্ত্রী পাস্ট লাইফ নিয়ে ঝামেলাটা ভীষণ ড্রামাটিক। আমি চাই না এটা আপনাকে লুকিয়ে যেতে, চাই না বিষয়টি নিয়ে আপনি আমাকে পরবর্তী জীবনে খোঁটা দিন। আজ পরিষ্কারভাবে জানাতে এলাম আপনাকে, ইয়েস আই হ্যাভ এ পাস্ট মঈন, এবং আপনি আমার জীবনে প্রথম পুরুষ হবেন না। এই তথ্যটি অত্যন্ত সম্মানের সাথে মেনে নিয়ে আমাকে আপনার জীবনের সাথে জড়াতে হবে। মঈন চুপচাপ দেখছিল ইনসাকে। ইনসাও সরাসরি তাকিয়ে আছে মঈনের চোখের দিকে। এই মেয়েটির দৃষ্টি কোনো নমনীয়তা নেই চলন বলনে, নেই কথায়। ইনসা বলতে থাকলো, স্বাভাবিকভাবে মা বাবা নিশ্চয় মেয়ের হবু বরের সাথে মেয়ের পাস্ট নিয়ে আলোচনা করবে না, কারণ তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি থাকে। তাই হয়তো আপনাকে আমার চাচা পাপা দাদান কিছুই বলেনি, কিন্তু এসব আমার বলাটা কর্তব্য। মঈন এবার ম্লান হাসল। গম্ভীর গলায় বলল, তারপর কি? এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। এটা কার পাস্ট? ইনসা অবাক হয়ে বলল, আমার পাস্ট। ডাস ইট ব্রাদার ইউ? মঈন স্পষ্ট জানতে চায়। ইনসা বলল, অ্যাবসলিউটলি নট। তাহলে এটা আমাকে কি করবে? তোমার পাস্ট নিয়ে প্রবলেম থাকার কথা তোমার, আমার নয়। আর এই মহাদেশে পুরুষদের নিয়ে একটা ভুল কনসেপশন ভুগছো তুমি ইনসা। এই যুগে পাস্ট ছাড়া কোনো মেয়েই পাওয়া যাবে না, কোনো পুরুষও পাওয়া যাবে না। পুরুষরা চায় একজন লয়াল পার্টনার, যে তার সাথে ফিউচার সুন্দর করবে। ব্যাস এইটুকু চাই পুরুষ।
পুরুষের ক্লামজি ভ্যানিটি কোনো মেয়ের জীবনে প্রথম পুরুষ হওয়া, এই কথাটা কতটুকু সত্য জানি না। তবে আমার ক্ষেত্রে আমার পুরো মাথা ব্যথা হবে আমার স্ত্রী এবং তার সাথে আমার সম্পর্ক নিয়ে। মুইন বিনয়ের সুরে বলে, খাও। খেতে খেতে আবারও মুইন ইনশাকে বলল, এইসব কথা শামীম বাবা নিজেই আমাকে শুরুতেই বলেছেন। সে তোমার পাস্ট নিয়ে ইনসিকিউরিটি নন। তোমার পাপাকে হয়তো তুমি চিনতে পারোনি ইনশিয়াও। সে তার মেয়েকে নিয়ে মন ছোট করে নেই। আমি তোমার পাস্ট ব্যাপারে আগেই জেনেছি তার কাছে। ইনশিয়াও ভীষণ অবাক। বলো, পাপা বলেছে? হতকম্ব ভাব কাটছে না ইনশিয়ারও। মঈন হাসল। দুজন দীর্ঘ সময় ধরে চুপ থাকলো। খাওয়া শেষ করে মঈন বিল পে করতে গেলে ইনশা বলল, আমি আপনাকে ডেকেছি। বিলটা আমি দিতে চাচ্ছি। মঈন হেসে বলল, একজন পুরুষ কোনো নারী হয়ে রেস্তোরাঁয় বিল পে করলে একজন নারী আত্মমর্যাদা কমে যায়। এটাও এই মহাদেশে। মানে তোমাদের বাদামি মেয়েদের নতুন মিসকনসেপশন। পুরুষের সামনে বিল পে করা বর্তমান আত্মমর্যাদার বহিঃপ্রকাশ কম। নারীদের ক্লামজি ভ্যানিটি হয়ে দাঁড়িয়েছে। ইনশা হঠাৎ ভীষণ লজ্জা পেল। লোকটা অতি বিনয়ের সুরে ভীষণ কথা শুনে দিতে পারে। ইনশাহকে অপ্রস্তুত হতে দেখে মহিন স্মিথ হেসে বলল, আমি এখানে পুরুষ বলে আমার পুরুষালিত দাম্ভিকতা বজায় রাখতে বিলটা দিচ্ছি না। এখানে তোমরা সবাই আমার ভীষণ ছোট। এটা সোশ্যাল ভ্যালুজের অন্তর্গত। আই থিঙ্ক আমি তোমার বড় বিদায় বিলটা আমি পে করছি। সেদিন ইরফান প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল। তার ধারণা হয়েছিল ইনশিয়াকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। কোনো মতে শান্ত করতে পেরেছিল ইহান। এত অল্পতে কি ভীষণ রাগ দেখিয়েছে। এই ছেলে উন্নতি কবে হবে? সেই থেকে কারো সাথে কথা বলেনি। না ইহানের ফোন কল রিসিভ করেছে। আজ বহু সাধনার পর ইরফান দয়া করল, দাদানের কলটা ফেরালো না। ইহান ভাইয়ের গোমরা মুখের দিকে তাকিয়ে রাশভারী আওয়াজে বলল, কনস্টিপেশন হয়েছে? মুখটা এমন কেন করে রেখেছিস? ইসিকে ফোনটা দাও। ইরফানও চাপা রাগ দেখিয়ে বলল। ইনশা সারাদিন উবুর হয়ে বিছানায় শুয়ে থাকে, কারো সাথে মেশে না, নিয়ম করে খেয়েও যায় না। মঈনের সাথে ইদানিং দিনে কয়েকবার বার্তালাপ হয়। মঈন কাজের ফাঁকে কখনো মেসেজ দিলে ইনশা রোবটের মধ্যে রিপ্লাই করে দেয়। উত্তরগুলো শুধু 2-3 শব্দের। এদিকে থেকে কোনো প্রশ্ন তোলে না ইনশা। বাড়ির বড়রা মঈনের সাথে বসে ঠিক করেছে আগামীকাল আন্টি বদল হয়ে থাকবে। বিয়ে হবে ইনেয়া রিসিপশনের পরপর। আন্টি বদল নিয়ে তাড়াহুড়া দেখিয়েছে আলো। হয়তো তার মন বলেছে আন্টিটা বাধা পড়লে একে অপরের প্রতি সহজ হবে এরা দুজন। ইনশা হাসি হাসি বড়দের সিদ্ধান্ত মেনে নিল। শুধু একা একা হাসতে পারে না ইনশা। ভীষণ অগোছালো লাগছে জীবনটা। মনে হচ্ছে কিছু একটা কখনো ঠিক হবে না। সব সুখেও এমন পীড়াদায়ক লাগবে। নিজের সিম কার্ডটা চেঞ্জ করছে সে। সাইমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লক করে রাখা। ফোন থেকে লাস্ট একটা ছবি ডিলিট করে তবেই নিঃশ্বাস নেয় ইনশা। ইরফানের সাথে আজ কথা বলে ইনশা দীর্ঘক্ষণ ধরে বোঝালো ইরফানকে এ বিয়ে জোর জবরদস্তির বিয়ে নয়। ইরফান পারছিল না ওখান থেকে ছুটে আসতে। সে নিশ্চিত বোন স্বাভাবিক নেই। তাকে আসলে সাইমের বিষয়টি এখনও জানেনি কেউ। তবে বোনের শুকনো মুখ দেখে ইরফান অনেক কিছু বুঝে নেয়। ইহান রেগে ধমকে ইরফানকে শান্ত করে, জানিয়ে দেয় আগামীকাল বাগদান হবে। বাগদানের জন্য ইয়াশা মির্জা আন্টি কিনেছে। মঈন বউকে পরাবে বলে আন্টি কিনেছে। সব প্রস্তুত শেষ। আলো এসে ইনশার গালে চন্দন পেস্ট লাগিয়ে দেয় জোর করে। একটু রূপচর্চা প্রয়োজন। ঋতু দুধের গ্লাসে জাফরান মিশিয়ে খাইয়ে দেয়। আগে লাবণ্যটুকু ফিরুক মেয়ের। ইনশা চুপচাপ বসে থাকে মা চাচিদের উৎকণ্ঠা দেখে স্বামীনের সাথে নিজের দূরত্বটুকু পড়িয়ে এসে মেয়েকে বুঝিয়ে বলে স্বামীনের থেকে ক্ষমা চাইতে। ইনশা শূন্য দৃষ্টিতে তাকিয়ে পরীকে বলে, ঠিক সময় চাইব ছোটো মা। রাতে মঈন কটেজ ফিরে তাড়াহুড়া করে ফ্রেশন আপ হয়ে ফোন নিয়ে বসে পড়ে। আন্টির ছবি পাঠায়
ইনশাকে জানতে চায় পছন্দ হয়েছে কিনা, হয়তো চেঞ্জ করবে। ইনশা রোবটের মতো রিপ্লাই পাঠিয়ে দেয়, জি হয়েছে। বিয়ে উপলক্ষে বাড়িতে প্রচুর শপিং হচ্ছে, এটা সেটা এনে সবাই ইনশা জিজ্ঞেস পছন্দ হয়েছে। ইনশা একইভাবে রোবোটিক কায়দায় জবাব দেয়, জি হয়েছে। রাতে মইন ঘুমাতে পারে না, অদ্ভুত উত্তেজনা, ঘুম আসে না। যে নরম হাত দুটো তাকে সামলাবে, মইন নিজেকে যার কাছে উজাড় করবে। পৃথিবীর সব ভালোবাসা এক করে মইন যাকে নিবেদন করবে, আগামীকাল সেই নরম হাতের মালকিনের অনামিকা মইন দখল করবে। কয়দিন পর গোটা মানুষটাকে, তারপর একটা পরিবার। মইনের অবসান, আজীবনের নিঃসঙ্গতা মিটিয়ে দেওয়ার একটা পরিবার। আর শুধু সুখ সুখ সুখ। রোজ মইন ডিউটি থেকে ফিরলে মইনের ইউনিফর্মের বোতাম খুলে দেওয়া কাজ হবে তার এইটুকুই। ওই নরম হাত আর কিছু করতে দেবে না মইন। ও হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে তাকে, মইনের দুষ্ট বাচ্চাগুলো খুব শাসন করতে হবে। একটা দুটো তিনটে বাচ্চা, তাদের ঘুম পাড়িয়ে খুব সাবধানে পাশে ঘুমে যাবে। জানালা খোলা রেখে জোছানা আলো ঘরে ঢুকতে দেখবে। তারপর ক্লান্ত পরিশ্রান্ত মইন বইয়ের কাছে খুব আবদার করবে একটু স্বস্তির। তার জীবনের প্রথম অস্বস্তি ইনশার কাছে একটু স্বস্তি চাইবে রোজ রাতে। বড্ড হ্যাংলা হয়ে চাইবে মইন। ভাবতে ভাবতে লজ্জায় লাল নীল হয়ে যায় মইন। পরক্ষণে ইনশার কপাল কোঁচকানো গম্ভীর মুখটা চোখের সামনে ভেসে ওঠে। মইন আরেক দফা হেসে নেয় মনে মনে। এই মেয়ে জানে না সে ভীষণ রোমান্টিক বর পেতে চলছে। মইনকে কিভাবে সামাল দেবে এই মেয়েটা, কি করে মইনকে সহ্য করবে এই তেরা তেরা তবে বড্ড মায়া মায়া মেয়েটা। ভাবনার মাঝে ফোনে অফিসিয়াল কল আসে। মইন গম্ভীর হয়ে কথা বলে ফোন কাটে। আবারও নিদ্রাহীন জেগে থাকে। একটা ছোট্ট পরিবারের চিত্র তাকে ঘুমাতে দেয় না, যে পরিবার মইনের কখনো ছিল না। ইনশাও নিদ্রাহীন জেগে রয়, শুধু তার জগতে থাকার কারণ ভিন্ন। তার দু চোখ, কোনো স্বপ্ন নেই, একটু ভাবতে ইচ্ছে করে না কিছু। একটা লোক, মাম্মা পাপা, খুব প্রিয় লোকটা, ভীষণ ভালো সম্ভবত। মাম্মা পাপা মেয়েকে যার কাছে রেখে স্বস্তি পাবে, এর বাইরে ইনশার এক ফোঁটা অনুভূতি আসে না। ও মনে জং ধরেছে ইনশার, এই মনের কিচ্ছু হবে না। এসব কিছুর মাঝে ইনা ভীষণ বিপদে পড়েছে। মির্জা বাড়ির লোকজন তাকে পুরো আটকে দিয়েছে। ও বাড়ি আর যেতে চাচ্ছে না। রিসিপশনের আগে ওদিক থেকে প্রীতমও আসে না লজ্জায়। রিসিপশনের আগে এত ঘন ঘন শ্বশুরবাড়ি যাওয়াটা দৃষ্টিকূট। রাতে দুজনে ভিডিও কলে দীর্ঘ সময় কথা বলে। ইনায়া তার মন খারাপের কথা শোনায়, কল না কাটিয়ে ঘুমায়। প্রীতম চেয়ে চেয়ে বউকে দেখে। প্রেরণা একদিন যাবৎ ভীষণ ব্যস্ত। স্বাদে আহ্লাদের নতুন ডালারে ইন্টেরিয়র ডেকোরেশনে সম্পূর্ণ হয়েছে। রেস্তোরাঁ চালু হয়েছে। লোনের টাকা 1/3 রেখে বাকিটা দিয়ে একটা অফিস নিয়ে বসেছে নিউ টাউনে। কেটারিং সার্ভিস, দুটো ব্যবসা সমান তালে সামলে হিমশিম খেতে থাকা প্রেরণা ভাইয়ের বিয়ে অনুষ্ঠানে সব দায়িত্ব মাথায় তুলে নিয়ে বসে আছে। অনুষ্ঠান হবে ছোট পরিসরে, তবুও যেন ইনায়াকে কেউ কথা না শোনাতে পারে। আজ সকাল থেকে শান্তি গম গম করছে। একটা অনুষ্ঠান বাড়ির কাছে দূরে আত্মীয়রা এসেছে আসছে। এ বাড়ির বড় মেয়ের আন্টি বদল, কোনো কিছুর কমতি থাকা চলবে না। ভীষণ জাঁকজমক করেই শহরে ঘোষণা দেওয়া হবে মইন ইনশার বিয়ে। ইলাম বা শামিন কেউ অফিসে যায়নি। সকাল থেকেই সব কিছু দেখভাল করতে ব্যস্ত। ঋতু ব্যস্ত রান্নাঘরে, পরি চেম্বারে গিয়েছে, ইসমাম গিয়েছে রাজশাহী শিহাকে আনতে। আলো ব্যস্ত উৎকণ্ঠা নিয়ে স্বামী পিছনে পিছনে ছুটতে মানুষটা আবার না অসুস্থ হয়ে পড়ে। শামিন স্বাভাবিক দোতলায় ইলহামের সাথে বসে লিস্টে নিমন্ত্রিতদের নাম দেখছিল কেউ বাদ পড়ল কিনা। ইনশা তখন ঘর থেকে বেরোয়। কত আর শুয়ে বসে থাকা যায়। পার্লার থেকে লোক এসে তার ম্যানিকিউর পেটিকিউর করে দিয়েছে কিছুক্ষণ আগে। লিভিং রুমে এসে দাঁড়াতে ইনশা মুখোমুখি হয় শামিনের। বাবা মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। শামিন পরপর চোখ নামিয়ে নেয়। ইলহাম বাবা মেয়ের দূরত্ব দেখে দীর্ঘশ্বাস ফেলে। ইনশাও
কিছু পল দাঁড়িয়ে থেকে ছুটে নিজের ঘরে চলে যায়। ইলহাম উঠে দাঁড়ায়। ঠিক ওই সময় আলো এসে শামিনের পাশে বসে। সে দেখেছে দৃশ্যটা। ধীরে ধীরে একটা হাত শামিনের কাঁধে রাখে। শামিন স্ত্রী দিকে ফিরে তাকে মেলান হাসে, বলে, তুমি কোনো কথা শুনছো না ওকে ওই কথাটার জন্য? আলো দুপাশে মাথা নাড়ায়। শামিন বলতে থাকে, শোনাবো না দয়া করে, এমনিতেও তীব্র গ্লানিতে ভুগছে। সব কিছুর জন্য কথা শোনাতে থাকলে খুব ভেঙে পড়বে। শাসন একটু কম করো ওকে, আছিয়া নাজুক অবস্থায় আছে। আলো শামিনের দিকে তাকিয়ে রয়। মানুষটাকে দেখে চেয়েছে অস্ফুটে বলে, কি ধৈর্য আপনাকে দিয়েছে আমাদের দেওয়া ব্যথা সহ্য করা। ইনশা গিয়ে দরজা বন্ধ করে। তারা শামিনের পুরো ভিডিও রেকর্ডগুলো নিয়ে বসে। 1.5 মাস, 7 মাসের, 1.5 বছর, 3 বছর ইনশাকে কোলে নিয়ে দুলতে দুলতে শামিন গাইছে, কুকু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। না না আম্মা, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রেকর্ড করছিল আলো। শোনা যায় তার খিলখিল হাসি ক্যামেরার পিছন থেকে। ইনশার চোখ ঝাপসা হয়ে আসে। দ্রুত সে অন্য একটি ভিডিও প্লে করে। ক্যামেরা চালু করে আলো ইনশার ধরে ধরে হাঁটা শেখাচ্ছে। হঠাৎ কোথাও থেকে শামিন ঘরে ঢুকে সরাসরি আলোকে ঝাপটে ধরে চুমু খায়। চুমু খেলে থাকে দুগালে। ছোট্ট ইনশা তাকিয়ে থাকে মাম্মা পাপার দিকে। আলো লজ্জা পেয়ে ক্যামেরার দিকে তাকায়। শামিনও ক্যামেরা দেখে লজ্জা পেয়ে ছেড়ে দেয় আলোকে। বাবা মেয়ের ভিডিওটা দেখে ইনশা সেই দিন লিভিং রুমে দাঁড়িয়ে বলা বাক্যটা মনে পড়ে, এটা তো তোমাদের যুগ না মাম্মা, যে একজন তোমাকে জোর করে বিয়ে করবে আর তুমি তাকে ধীরে ধীরে ভালোবাসবে। জেদের বসে কথাটা বলেও ইনশা এমনটা মিন করতে চায়নি। সে বোঝাতে চেয়েছিল এখনকার মেয়েরা ভিন্ন মতদর্শে। তারা কোনো ক্রমে হুট করে বিয়ে হলে স্বামীর মাথায় চড়ায় না। বাবা মায়ের সম্পর্ক নিয়ে উদ্ভট মন্তব্য করাটা ইনশার উদ্দেশ্য ছিল না। তবু কত বড় একটা আঘাত করে বসলো সে মাম্মা পাপাকে। ফোন রেখে বিছানায় চিত হয়ে শুয়ে দু চোখ বন্ধ করে থাকে ইনশা। কানের কাছে বাজতে থাকে স্বামীর আম্মা ডাকটা। ইহান কার ওয়াশ করাতে এসেছে। তার বড্ড তারা। বাড়ি থেকে বারবার আলো ফোন করছে, মেহমান আসছে, সন্ধ্যা নাগাদ আন্টি বদল হবে। আজ তাড়াহুড়োতে পার্টি অফিস থেকে বেরিয়ে হাইওয়েতে না গিয়ে শর্টকাট পথ ধরতে গিয়ে পড়েছে বিপাকে। ঝিলবাড়ি রোড সংস্কারের কাজ চলছে। ঘুরে ডিসি অফিসের রোডে গলি ধরে আসতে গিয়ে কাদা পানিতে নোংরা হয়ে যায় গাড়িটা। বারবার হাত ঘড়িতে সময় দেখছে সে। ইরফানকে কল লাগাতে হবে গিয়ে। কত উৎকণ্ঠা নিয়ে বসে আছে ইসে আন্টি বদল দেখবে বলে। এমন সময় গ্যারেজে সাগর ভূঁইয়া গাড়ি এসে ঢোকে। ইহানের চল শক্ত হয়। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে সে। সাগর ভূঁইয়া কিছুটা বিরক্ত ইহানকে দেখে। প্রেরণা যে ইহানের দালাল ঋণ নিয়েছে তা সাগর ভূঁইয়া জানে। মূলত চাপা ক্ষোভটা তার এখানে। ইহানের সাথে ওই ভদ্রমহিলা গা ঘেঁষাঘেঁষি কথা বহুবার বহুজনের কাছে শুনেছে সে। কিছু একটা হয়তো চলছে। সাগর শুনেছে প্রেরণা নাকি 2-1 বার ইহান তাজওয়ার গাড়ি থেকে এলোমেলো গাড়ি ঠিক করতে করতে নামতে দেখেছে অনেকে। ভদ্রমহিলাকে ইনোসেন্ট ভেবেছিল সাগর ভূঁইয়া। এ তো রীতিমতো একটা বিয়ে করবে না, অথচ নেতা শ্রেণীর লোকেদের ব্যবসা টিকিয়ে রাখতে। আর এই মির্জাবাড়ির ভালো ভালো ছেলেগুলো হঠাৎ এভাবে ফায়দা লোটা ক্ষুধার্ত শুয়োর কবে হলো। ইহান চুপচাপ তার কার ওয়াশিংয়ের বিলটা পে করছিল। ঠিক তখনই সাগর ভূঁইয়া ইহানকে খোঁচাতে বলে উঠে, শুনলাম বোনের বিয়ে দিচ্ছ এসপির কাছে। ইহান ঘুরে তাকায় সাগরের দিকে। নিজে ক্রোধটুকু সংবরণ করে ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, ধুমধাম করে বিয়ে দিচ্ছি। আপনার স্কাউন্ডাল ছেলেকে বলবেন আমার বোনের হবু বরের পায়ের কাছে যাওয়ার যোগ্যতা ওর হয়নি, আরও জেতেনি। আমার বোন শেষটাতে ভালো থাকবে। কিচ্ছু বিগড়াতে পারেনি আপনার বাপ ছেলে প্ল্যান করেও। গট ইট। সাগর হাসলো, তাচ্ছিল্যের হাসি। ইহান এবার রাগ নিয়ে বলে উঠে, আর ভবিষ্যতে আপনার স্কাউন্ডালকে বলবেন আমার পরিবার আমার বোনের সুখ থেকে দূরে থাকতে, কারণ আপনার গোষ্ঠী
গায়েব করে দিব হয়তো। সাগর এবার খানিকটা চেতে যায়, গলা তেজ দিয়ে বলে, স্কাউন্ডাল কাকে বলছো তুমি? খুব ভালো সমাজসেবা নামে কি চলে বুঝি না, দেখি না। এইটুকু বলে সাগর কিছু মুহূর্ত থামে, তারপর একটা পৈচাসী হাসি হেসে বলে, তোমাদের বাপ চাচারা কখনো জুটামাল খায়নি। জুটামাল বোঝো? সেকেন্ড হ্যান্ড জিনিস। তুমি তো দেখেছি রেকর্ড ভেঙে দিলে, অন্যের উচ্ছিষি খাচ্ছ সাহায্য করার নামে। প্রেরণা হাসান থেকে সময়ে অসময়ে ফয়দা তুলছ, আর মির্জাবাড়ির ছেলেদেরও গণিকার কাছে যেতে হয়। কথাটা পুরোপুরি বলে শেষ করতে পারল না সাগর বিয়া। ইহান প্রচণ্ড বেগ, এক প্রকার থাবা মেরে কলার চেপে ধরলে তার। গ্যারেজ ম্যানেজার হতকম্ব। এই দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ। কে কার কলার ধরছে? এখন এখানে কোনো ঝামেলা হবে। সাগর শান্ত দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়ে বলে, কলার ছাড়ো। ইহান কলার ছাড়ে না, ঝাঁকুনি দিয়ে গর্জন করে উঠল, তার ছেলের ভাগ্য ভালো আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, নয়তো আমার বোনকে ব্যবহার করার অপরাধে ওকে খুন করে জেলে যেতাম। আর তোর ভাগ্য ভালো আমি আগের মতো নেই। একটু থেমে ইহান সাগরের চোখে চোখ রেখে বলে, প্রেরণাকে নিয়ে একটা বাজে কথা নয়, পুঁতে ফেলবো, বয়স দেখব না। নিজের ধাক্কা মেরে সাগরের কলার চেপে বলিষ্ঠ কদমে গাড়ির কাছে গিয়ে গাড়ি স্টার্ট করে ইহান। সাগর ভূঁইয়া কলার ঠিক করতে একটা পৈচাসিক হাসি হাসে। চাচার সাথে লেগেছিল বহু বছর আগে, এখন ভাতিজার সাথে তার লাগতে যাচ্ছে। তাড়াহুড়ো করে ড্রাইভ করছে ইহান, মেজাজটা কিছুতেই শান্ত করতে পারছে না। গাড়ি চালাচ্ছে নির্দিষ্ট গতির বাইরে। এখানে কানে স্পষ্ট বেজে চলছে প্রেরণাকে নিয়ে সাগরের বলা কুৎসিত মন্তব্যগুলো। সাহায্য করার নামে প্রেরণা হাসান থেকে সময় অসময়ে ফায়দা লুটছ, আর মির্জাবাড়ি ছেলেদের গণিতের কাছে যেতে হয়। হুট করে রাগ পড়ে গিয়ে ভীষণ উদাস লাগছে ইহানকে। প্রেরণা হাসানের উপকার করতে গিয়ে কোনো বাজে পরিস্থিতি প্রেরণাকে যে ফেলতে চায়নি। যদিও প্রেরণাকে এমন তিক্ত পরিস্থিতি পড়তে হয়, তাহলে ইহানের গ্লানি শেষ থাকবে না। লাগাতার ফোন বাজছে তার। ইলহাম ফোন দিচ্ছে। ইহান নিজেকে যথারীতি শান্ত করে কলটা রিসিভ করে বাবাকে বলে, অন দ্য ওয়ে। ও বাড়ি থেকে অনুষ্ঠান নিমন্ত্রণ ছিল প্রত্যেকের। বাড়ির মুরব্বীরা 2-3 বার করে কল করে যাচ্ছেন। পৌনমী আসেনি মির্জাবাড়িতে। মিস জেনি তার কাছে থেকে গিয়েছে। আন্টি বদল অনুষ্ঠান নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে প্রীতম, প্রেরণা এবং শুদ্ধ। বাড়ি ভর্তি মেহমান। এদের কাউকে পৌনমী প্রেরণা চেনে না। মির্জাদের লতাপাতা পেঁচানো স্বজনদের অভাব নেই। প্রীতম নতুন জামাই, তাকে নিয়ে মেহমানদের কৌতূহল বেশ। ইলহাম মির্জার নতুন জামাইয়ের সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছে। স্বামী ইয়াসা মির্জা ব্যস্ত বাইরে ভিআইপি মেহমানদের রিসিভ করতে। পুরো এলাকাতে উৎসব উৎসব ভাব। সবার বিস্ময় শেষ নেই। ইয়াসা মির্জা মেয়ে আন্টি বদলে এমন ইলাহি কাণ্ড করতে পারে, সে বিয়েতে কি করবে? মঈন তার পরিচিত বন্ধু বান্ধব কলিগ সিনিয়রদের নিয়ে ঠিক সন্ধ্যাতে আসবে জানিয়েছে। প্রেরণা এত ভিড় পছন্দ হচ্ছিল না। সে পরীর সাথে দোতলায় উঠল ইনশিয়ার কাছে চলে যাবে বলে। শুদ্ধ তখন ঈশান দৃপ্তের প্লেগ্রুমে বসে কম্পিউটার গেমস খেলছে। মুখ শুকনো করে বসে থাকতে দেখে আলো বাচ্চাটাকে দৃপ্তের কামরায় রেখে এসেছে। ইনশা ঘরে দরজায় এসে প্রেরণা দাঁড়িয়ে যায়। ঋতু আর পরি নিচে নামে তাড়াহুড়া করে। নতুন জামাই তার আপ্যায়ন কেটরি সার্ভিসের লোকজন করবে কেন? তারা দুজন প্রীতমের কাছে যায়। ঠিক তখনই ইসমা মির্জা বাড়িতে ফেরে। সে গতকাল রাতে গিয়েছিল সেহাকে ধরে আনতে। সেহা আসেনি দেখতে পেয়ে স্বামী ভীষণ অবাক হয়। ইসমাম বলে, সত্যি ওর এক্সাম চলছে ভাইয়া? মিথ্যে বলেনি মেয়েটা। সন্ধ্যায় ভিডিও করে দেখবে আন্টি বদল। বিয়ের 3 দিন আগে আসবে প্রমিস করেছে আমাকে। একটু যেন স্বস্তি পেল স্বামী। একটার পর একটা দুশ্চিন্তা নিয়ে থাকা যাচ্ছিল না। এই সেহাকে নিয়ে তার 3 মামার দুশ্চিন্তা একটু বেশি, কারণ মেয়েটা আলাদা, ভীষণ চাপা। ইনশা ঘরে এসে হতভম্ব। প্রেরণা মা মেয়েকে আবার লেগে গিয়েছে। এই পরিস্থিতি প্রেরণা কী করা উচিত সে বুঝতে পারছে না। ইনশার জন্য পরি নিজের পছন্দ করা একটা পার্টি শাড়ি কিনেছে এঙ্গেজমেন্ট উপলক্ষে। আলো শপিংয়ের দায়িত্ব পরীকে দিয়েছিল। ও যথেষ্ট আধুনিক বউদের মতো। ফ্যাশন সেন্স ভালো। ব্ল্যাক কালার শিফন জর্জেট শাড়ি, ওপরে হালকা সিকোয়েন্সের কাজ, সাথে ফুল স্লিভ ব্লাউজ। আলো কল্পনা মেয়েকে দেখে
নিয়েছে মনে ভরে একটা শাড়িতে। ইনশা উচ্চতা কিংবা শারীরিক গঠনে ভীষণ লাস্যময়ী। হলিউডের কোনো হিরোইনের লাগে তাকে কখনই তার 5 জন বাঙালি রূপবতী নারীর মতো লাগে না। শাড়িতে বরং একটু বেশি আকর্ষণীয় লাগে। শাড়ির সাথে পরার জন্য আলো তার আলমারি থেকে ডায়মন্ডের একটা লকেট বের করেছে একজোড়া দুল। এই সাজের মেয়ে হয়ে যাবে। কিন্তু আলোর ইচ্ছেতে বরাবরের মতো পানি ঢালো ইনশা। তার সাফ কথা, এসব শাড়ি টাড়ি গহনা সে পরবে না। বাগদানের সময় সে তার পোশাক পরে থাকবে। রাগ উঠাতে চেয়ে উঠায় না আলো। প্রেরণা সামনে ঝগড়া হোক, মেয়ের সাথে সে চায় না। ইনায়া একপাশে শুকনো মুখে দাঁড়িয়ে আছে। আপু এত জেদি কেন সেটাই বুঝতে পারে না। আলো হুট করে রেগে গিয়ে মেয়েকে বলে, তোর পাপা স্যুট এনে দিই, তবে সেটা পর। ইনশা চুপ করে আছে। প্রেরণা কিছুক্ষণ মা মেয়েকে দেখে আলোকে বলল, আন্টি আপনি যান, ওকে আমি শাড়ি পরিয়ে নিয়ে আসছি। কথাটা অত্যন্ত আত্মবিশ্বাসী নিয়ে বলল প্রেরণা। আলো চুপচাপ বেরিয়ে গেল। প্রেরণার শাড়িটা নিয়ে ইনশার মুখোমুখি বসল। ইনশা নর্মস্বরে বলতে থাকলো, আপু আমি পরবো না প্লিজ। কেন পরবে না? আমি বলছি আমি এমনি থাকবো, আমাকে এভাবে গ্রহণ করতে হবে সবার। প্রেরণা হাসলো। কিছুক্ষণ ইনশার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তো এসপি তো জানে তুমি এমন। সে কি জানে না তুমি কোন পোশাকে পছন্দ করো? তোমাকে চেনে জানে সব, জেনেই তো তোমাকে গ্রহণ করেছে। কিন্তু ইনশা, এটা তো একটা অনুষ্ঠান, এখানে কিছু ড্রেস কোড রয়েছে। অ্যাজ এ বাঙালি তুমি এই পোশাকে আন্টি বদল করলে সেটা বেমানান হয়ে যাবে না বলো? আমরা সবাই ট্রেডিশনাল ড্রেস পরেছি দেখো। ইভেন বিয়ে শাদির সাথে সংযুক্ত একটা অনুষ্ঠান বলে ভিআইপি গেস্টরাও ট্রেডিশনাল কোটি পাঞ্জাবি শাড়ি সালোয়ার স্যুট পরেছে। ইনশা চুপ করে থাকে, আর চোখে একবার শাড়িটার দিকে তাকায়। পর মুহূর্তে নাক মুখ কুচকে ফেলে। সে মরা মাছের মতোই থাকবে। প্রেরণা মানল না। এক প্রকার জোর করে ইনশাকে শাড়িটা পরিয়ে দিতে দিতে বলল, চুপ, আজ আর বিয়ে কয়টা দিন? এই কয়টা দিন তুমি সামাজিকতা খাতিরে ট্রেডিশনাল এই মেনটেন করো। তোমার বর যেহেতু সবটা দেখে শুনে বিয়ে করেছে তোমাকে, বিয়ের পর এসব পোশাক আরামসে পরতে না হয়। ইনশা একেবারেই চুপ হয়ে যায়। খুব মেজাজ খারাপ হচ্ছে যদিও। প্রেরণা সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয় ইনশাকে। শাড়ি পরানো অত্যন্ত দক্ষ প্রেরণা। ইনশাকে সাজিয়ে দিল। ইনশা কোনো প্রসাধনী ছোঁয়াতে দেয়নি যদিও। লকেট আর দুলটা পরেছে শুধু। প্রেরণা এতে মুগ্ধ হয়। তবে ট্রাস্ট মি ইসি, আমার আরেকটা ভাই থাকলে এসপিকে আমি কিছুতেই নিয়ে যেতে দিতাম না তোমাকে। ইনশা মেলান হাসলো। প্রেরণা ইনশাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। বলে, দেখো। মলিন মুখ তুলে ইনশা তাকালো নিজের প্রতিবিলম্বের দিকে। দেখতে পেল একজন অতি রূপবতী মায়া উদাস তরুণীকে, একটা ঠান্ডা মরা মাছকে। ইহান এসে শান্তিনীরে পার রেখেছে মাত্র। অতিথিদের সম্ভাষণা জানিয়ে ইস্তফায় হেঁটে সোজা দোতলায় উঠল সে। প্রথমে একটু বিশ্রাম, তারপর ফ্রেশন আপ হয়ে নিচে যাবে বলে পরিকল্পনা তার। সব কিছু দ্রুত করতে হবে। মহিন্দ্রা রওনা দিয়েছে কিছুক্ষণ আগে। দোতলা লিভিং রুম পেরিয়ে ইহান যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখন শূন্য তৃপ্তের ঘরের ভিতরে বাচ্চাদের কণ্ঠস্বর। কেউ কাউকে অর্ডার করছিল। কথা শুনে এমনটা মনে হচ্ছে। ইহান ওখানেই থামল। কৌতূহল হয়ে এগিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করতে দেখে শুদ্ধ কম্পিউটার গেমস খেলছে। খেলতে খেলতে প্রোগ্রামকে ইনস্ট্রাকশন দিচ্ছে, গো রাইট, নাও গো লেফট। ইহান কামরার ভিতরে প্রবেশ করল। ইহানের আওয়াজ পেয়ে শুদ্ধ ঘুরে তাকালো। দুজন দুজনের দিকে কিছু মুহূর্তে অবাক চোখে তাকিয়ে থেকে দুজনে একসাথে মিষ্টি করে হাসলো। আবার একই সাথে বলল হ্যালো। আবার একই সাথে বলে ফেলায় একই সাথে দুজনের লজ্জা পেয়ে হেসে ওঠে। আবার একই সাথে বলে উঠল, হাউ আর ইউ। শুদ্ধ হাসছে ইহান ছোট বাচ্চাদের বলল, তুমি আর আমি একই ম্যানার্স শিখেছি শুদ্ধ।
তাই সব কিছু মিলে যাচ্ছে। শুধু হাসি থামিয়ে তাকিয়ে আছে, এই কথাটার মানে ধরতে পারল না সে। এটা একটু জটিল কথা তার কাছে। ইহান গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। শুধু এ তো লজ্জা পেয়েছে, এভাবে কোনো আঙ্কেল তাকে কোলে তোলে না। এই আঙ্কেলটা ভীষণ ভালো লাগে শুদ্ধর, তার মামার মতো। ইহান কিছুক্ষণ শুদ্ধর দিকে স্নিগ্ধ বাচ্চাটাকে দেখল। শুদ্ধ কপালে কপালে ঠেকে আদর দিয়ে বলল, টেল মি ফার্স্ট বাচ্চা, হাউ আর ইউ? আম ফাইন, চটপট উত্তর শুদ্ধর। আবারও বলল, অ্যান্ড ইউ? অ্যাম ভেরি ভেরি ফাইন। শুদ্ধ আবারও হেসে দিল। কিছু অদ্ভুত সুন্দর বাচ্চাটার হাসি। ইহান খেয়াল করেছে প্রেরণা আর শুদ্ধর হাসি একেবারেই একরকম, ভয়ঙ্কর সুন্দর। ইহান হুট করে আশেপাশে তাকিয়ে শুদ্ধকে বলল, তোমার মাম্মা আসেনি? বলে ইহান মনে মনে ভাবল, এটা বোকা বোকা প্রশ্ন। প্রেরণা এসেছে বলেই তো শুদ্ধ এখানে। শুদ্ধর সাথে সাথে উত্তর দিল, মাম্মা এসেছে। কোথায় সে? ইশারা আন্টির কাছে। শুদ্ধ ইনশিয়ার নামটা ঠিকঠাকভাবে বলতে পারে না, তাকে ডাকে ইশারা আন্টি। মইন এসেছে, সাথে এসেছে মইনের পরিচিত বন্ধুর পত্নীরা এবং এসেছে মইনের কিছু কলিগ। এছাড়া মইনের ব্যক্তিগত জীবনে কেউ নেই মইন এত বড় দিনে সাক্ষী হবার। আজ মির্জাবাড়ির হবু বর জামাই মইন ফরাজি গোটা শান্তিনীর উপস্থিত মানুষগুলো চোখ আটকে নিচ্ছে। এক কথায় সুদর্শন গম্ভীর শ্যাম পুরুষটি গ্রে কালারের ফরমাল স্যুটে দেখে প্রিন্স চার্মিং এর কথা মাথায় আসছে সবার। প্রীতম আর মইন যখন কথা বলছিল তখন সবাই ওদের দুজনকে দেখতেই ব্যস্ত ছিল। মইনের পক্ষ থেকে আসা অতিথিদের শামিন, ইলহাম, ইসমাম আপ্যায়ন করতে ব্যস্ত। মইনের দৃষ্টি তখন খুঁজছিল তার একমাত্র কাঙ্ক্ষিত ব্যক্তিকে। মইনের একমাত্র কাঙ্ক্ষিত ব্যক্তি তখন চুপচাপ বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। তার ঘরে ইয়ানার শাড়ি পরে রেডি হচ্ছে। ইনশিয়া বান্ধবীরা সে চুপচাপ ওদের কাণ্ডকারখানা দেখছিল। তিথি এসে ইনশিয়াকে ঝাঁকুনি দিয়ে বলে, একটু হাস। ইনশিয়া ভান ধরে হাসল। তিথি বলতে লাগলো, উঁকি মেরে দেখলাম তোর বরটাকে একেবারে প্রিন্স চার্মিংয়ের মতো লাগছে। এ নিশ্চয় কত তরুণী হৃদয় ভেঙে তোকে বিয়ে করছে রে ইসি। তোর সংসার একটু কাজল পরে রাখিস। হালকা আপ্যায়নের পরে আন্টি বদলটা সেরে নিতে চাচ্ছে সবাই। তারপর মেইন কোর্স দেওয়া হবে অতিথিদের। শামিন আর মইন এক স্থানে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে। এদেরকে দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না এরা জামাই শ্বশুর হতে চলছে। মইনের সাথে শামিন ভীষণ মন খোলা, তেমনি মইনও। এটা সবাই জানে যারা তাদের জানে। ইয়ান রেডি হয়ে নিচে নেমে এসে তাদের দুজনের পাশাপাশি অংশ নিল। দূর থেকে ইসমাম শামিন আর মইনকে চেয়ে চেয়ে দেখছিল। ইয়াসামি যা মনের মতো মেয়ে জামাই পেয়েছে তাই তো এত খুশি। আর সে কি পেয়েছে? ইসমাম অদূরে বুটের প্রীতমের দিকে তাকায়। প্রীতমও হঠাৎ শ্বশুরের দিকে যায়। জামাই শ্বশুর চোখাচোখি হলো। প্রীতম বোকা বোকা হাসলো। শ্বশুরকে দেখে তার নার্ভাসনেস বেড়ে যায়, তাই এমন বোকা বোকা হাসে। যে হাসি দেখলে ইসমামের হুট করে রাগ ধরে যায়। প্রীতমকে মিষ্কি শয়তান মনে হয় প্রীতমের হাসি দেখলে। ইসমাম কপাল কুঁচকে ফেলে। ইয়ানা তখন লাল শাড়ি সামলে লাফাতে লাফাতে নিচতলায় নেমে আহ্লাদি হয়ে প্রীতমকে বলে, প্রীতম দেখো তো আমাকে কেমন লাগছে। প্রীতম দূরে দাঁড়িয়ে থাকা শ্বশুরের দিকে এক পলক তাকিয়ে তার ন্যাকা রানীকে অত্যন্ত ধীরে বলে, ও পাশে চলো, এখানে বসে ঠিকঠাকভাবে দেখতে পারবো না তোমাকে। কেউ তোমাকে দেখে ভর্ষ করে দিচ্ছে। আন্টি বদলের সময় ইনশিয়ার ডাক পড়ল। ইনশিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে প্রেরণা, তাদের পিছনে ইনশিয়া বান্ধবীরা। মইন তখনও ইনশিয়াকে দেখেনি। ওদিকে ফিরে ইহানের সাথে কথা বলছিল। লিভিং রুমে অতিথিদের মৃদু গুঞ্জন যখন থেমে গেল ইনশিয়াকে দেখে, মইন তৎক্ষণাৎ ঘুরে তাকালো। এতগুলো দৃষ্টি শুধুমাত্র ইনশিয়ার হাতে নিবদ্ধ, মুগ্ধতা প্রত্যেকের চোখে। মইন নির্নিমেষ ধীর পায়ে সিঁড়ি ভাঙতে থাকা ইনশিয়াকে। একটা কালো শাড়িতে ইনশিয়াকে মইনের একটা উপমা দিতে ইচ্ছে করছে, আর সেটা হলো ব্ল্যাক রোজ। পা মাথা দেখল মইন।
দেখতেই থাকলো। সিঁড়ির ধাপ যেন শেষ হচ্ছে না। সবাই দৃষ্টি ইনশাতে নিবদ্ধ থাকলো। ইহান কিছু সময় বোনকে দেখে ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে ইনশার পাশে জনকে দেখে, যার মুখে লেপ্টে আছে অমায়িক স্নিগ্ধ হাসি। এই এতটুকুই যথেষ্ট ইহান অবচেতন মনকে মুগ্ধ করতে। সে কয়েক পল দেখে চোখ নামিয়ে নেয়, এতপর হাতে ফোনটা নিয়ে চলে যাও পাশে। ইনশিরাহ ধীরে ধীরে এগিয়ে যায় মইনের দিকে। মইন অপলক দেখছে মাথা নিচু করে তার দিকে এগিয়ে আসতে থাকা রমণীকে, টয় বয়কে। ইনশাকে নিয়ে একদম মইনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রেরণা আলোর কাছে গিয়ে দাঁড়ালো। মইন আর ইনশা মুখোমুখি। হবু বরকন থেকে কারো নজর হটছিল না। মইন সরাসরি ইনশার চোখের দিকে তাকিয়ে একটা সরল হাসি উপহার দিল ইনশাকে। বিনিময়ে ইনশাও অল্প হাসল। ইহান তখন ইরফানকে কল লাগিয়েছে। সে অধীর আগ্রহ বোনকে দেখবে বলে বসেছিল। আলো কল দিল। আজান আয়াতের পরিবারকেও তাদের দুদিন দেরি হবে কানাডা থেকে আসতে। ইসমাম, সেহা আর শান্তকে কল দিল। কাছের মানুষগুলো সশরীরে উপস্থিত নেই, কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেই। আলো প্রেরণাকে আস্তে ধীরে বলো, শাড়ির ব্যাপারে মানল তোমার কথা, শুধুমাত্র বিয়ের কয়দিন এইসব পর্বে বলেছে। কিছুক্ষণ চুপ থেকে আলো নিচু গলায় বলল, পৌর্ণমীকে আনলে না কেন? ওর সত্যি জ্বর। কথাটা মিথ্যে আলো জানে। স্বামী চুপচাপ দূরে দাঁড়িয়ে ইনশার মইনকে দেখছিল। তার চেহারা স্বস্তির ছাপ। ইলহাম মির্জা অতিথিদের সাথে আবারও হবু দম্পতির পরিচয় করিয়ে দেন। ভদ্রতা দেখে সবার সাথে হাই হ্যালো করে যাচ্ছে ইনশাও। আর মইন আর চোখে দেখছিল ইনশাহকে। আন্টি এলো। পরি মইনের জন্য কেনা আন্টিটি নিয়ে এসে ইনশার হাতে ধরিয়ে দিল। মইন পকেট থেকে ইনশার জন্য কেনা আন্টিটি বের করে। ওদের দুপাশে ইসমাম আর পরি দাঁড়িয়ে আছে। পরি মইনকে বলল, পরিয়ে দাও। তারপর ঘুরে ইনশার দিকে তাকিয়ে বলে, হাত বাড়িয়ে দাও। ইনশাহ তার কাঁপা কাঁপা বা হাতটা বাড়িয়ে দেয় মইনের দিকে। মইন এক পলক ইনশার হাত দেখে, এক পলক দেখে ইনশার মুখ। ইরফান শত কিলোমিটার দূর বসে বোনকে দেখছিল বোনের নতুন জীবনের সূচনা লগ্ন। বাড়ির লোকজন এবং অতিথিরা যখন চুপচাপ আন্টি বদলে মনোযোগ দিচ্ছে, তখন ইরফান তার স্বভাবসুলভ ফাইজলামি সুরে বলে উঠে, আরেকবার ভেবে নিলে ভালো হতো না? সবাই কিছুটা হতভম্ব ইরফানের এমন আচরণে। মইন আর ইনশার চোখ বড় বড় করে ইহানের হাতে ফোনটার দিকে তাকায়। ইরফান হেসে ফেলে। ইনশাকে বলে, ইসি, তোকে না, মইন ভাইয়াকে বলেছিলাম আর একটু ভেবে নিলে ভালো হতো না। হেসে ফেলল সবাই। প্রেরণা প্রীতম গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে শুধু। ইনশা চুপ করে রয়। ইরফানের ফাজলামের কোনো প্রতিক্রিয়া না দেখে মইন মিটিমিটি হেসে কাল বিলম্ব না করে ইনশার হাতে আঙ্গুলে ডগায় ধরল। ইনশা দেখছে মুহূর্তে তার অনামিকা দখল করে নিয়েছে একটা সুন্দর আন্টি। থানার সে খিটখিটে অফিসার মইন ফরাজির আন্টি। এভাবে পরি ইনশাকে বলল মইনকে আন্টি পরিয়ে দিতে। ইনশা কেমন হাত কাঁপছে। ইসমাম বলল, দাও আম্মা। কোনো মতে মইনকে আন্টিটা পরিয়ে দিয়ে ইনশা হাত সরিয়ে নেয়। মইন ইনশার এই অস্বস্তিটুকু উপভোগ করে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নাক উচ্চ স্পষ্ট ভাষে মেয়েটার চোখে মুখে কি নিদারুণ সংকোচ। একটা মেয়ে এই সংকোচটুকু এড়াতে পারে না, সে যতই স্রোতের বিপরীতে থাকুক। আন্টির বদল সম্পন্ন হয়। শামীমের তরফ থেকে ইসমাম মির্জা বিয়ের সম্ভাব্য দিন ঠিক করে জানিয়ে দেয়। ওই খুশি খুশি আমেজে মুখটা শুকনো করে দাঁড়িয়ে আছে ইয়ানা। ইনশার বান্ধবীরা এসে মইন আর ইনশাকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুলে নেয়। অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে। আয়োজন ব্যাপক। পরি ইয়ানাকে বলল ইনশা আর মইনকে নিয়ে দোতলায় যেতে। হবু দম্পতি নিজেদের মধ্যে কত কথা থাকতে পারে। ইয়ানা আগে নিজে ছুটে গিয়ে ইনশার ঘরে গোছাতে শুরু করলো। ঘরটা পুরো এলোমেলো করে রেখে গিয়েছে। ইনশার বান্ধবীগুলো। আলো ইনুকে দেখে
অবাক হয়ে বলে, ঘর গোছাচ্ছিস কেন? তোকে না বলা হলো ইনশা আর মইনকে নিয়ে আসতে? আপু ভাইয়ার জন্যই তো ঘর গোছাচ্ছি। আলো একটা লম্বা ধমক দিয়ে বলো, ইনশার শোবার ঘরে ঢুকবে মইন? এক জ্বর খাবি, যা পুল সাইডে নিয়ে যা। ইয়ানা ছুটছে তো ছুটছে, তাকেও মানুষ পেয়েছে, এক ডাক দেয়, তাকে ধরে আনে, একে নিয়ে যাও। এই শেহাটা আসল সময় একেবারে গা ঢাকা দিয়েছে। ইনায়া মনে মনে খুব বকল শেহাকে। হুট করে একটা হাত টান অনুভব করলো ইনায়া। প্রীতম তাকে টেনে দোতলায় বারান্দা আড়ালে নিয়ে গিয়েছে। ভীষণ চমকেছে ইয়ানা। ধাতস্থ হওয়ার সময় না দিয়ে প্রীতম দুগালে অগণিত চুমু খেয়ে বাতাসের বেগে চলে যায় সেখান থেকে। দীর্ঘ 15 দিনের বকেয়া চুমুগুলো খেয়ে নিল। শুদ্ধকে কোলে করে দৃপ্তে ঘর থেকে বেরোলো প্রেরণা। ছেলেটা খেলতে খেলতে ওখানে ঘুমিয়ে গিয়েছে। রাত অনেক, একটু পরেই তারা বেরোবে। পথের মধ্যেই দেখা হলো ইহানের সাথে। প্রেরণা হেসে তাকে সালাম দিল। আসছি বলে সিঁড়ির কাছে যায়। ইহান চুপচাপ দাঁড়িয়ে থেকে প্রেরণার প্রস্থানের দিকে চেয়ে দৃষ্টিসীমা বাইরে চলে যাওয়ার আগে পর্যন্ত ইহান তাকিয়ে থাকে। কেমন আছেন ভাইয়া? একাধিক পরিচিত কণ্ঠস্বর শুনে ইহান ঘুরে তাকায়। ইনশিরারও বান্ধবীগুলো দল বানিয়ে দাঁড়িয়ে আছে। সবাই অমায়িক হাসি হাসছে ইহানকে দেখে। এই লোকটাকে দেখলে এমনিতেও সবার মুখ থেকে মিষ্টি ঝরে পড়ে। কেমন নর্মভদ্র আচরণ করে। ইনায়া দূরে কোমরে হাত রেখে দাঁড়িয়ে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে আপুর বান্ধবীগুলোর দিকে। কেমন ঢং, পাছা দুলে দুলে কথা বলছে আর ভাব দেখাচ্ছে এখন, যেন এরা অনেক ভদ্র। এরা যে এক একটা সাতজনই তা ইয়ানা জানান। ইহান ইনশার বান্ধবীদের সংক্ষেপে আলহামদুলিল্লাহ ভালো, তোমরা সবাই ভালো বলে চলে যায়। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইহানা হাঁটা দেখছে সবাই। চোখ চকচক করছে। পাঞ্জাবির ওপর থেকে বাহু ফুলে ফেঁপে থাকা পেশির দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। তুনা ইহানের থেকে দৃষ্টি সরিয়ে হাতের ফোনের দিকে তাকিয়ে সবাইকে বলে, আরে আসল কাজটা করা হলো না এখনো। এই মিলিটারিকে দেখে খেয়ে বসে আছি। তাদের আসল কাজ হচ্ছে মইন ইনশাহর যুগলবন্দি ছবি সাইমকে পাঠানো। তুনার সাথে সাইম সোশ্যাল মিডিয়ার সাইডে এখনও সংযুক্ত। তুনা মহিন ইনশার ছবিটা সাইমকে পাঠিয়ে লিখে দেয়, মিস্টার অ্যান্ড মিসেস ফরাজি। কি সুন্দর না? সাইমকে আরও বেশি জ্বালাতে ইচ্ছে করছিল ওদের, তবে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করল না। এতটুকু লিখে পাঠিয়ে দেয়। ছবিটা পাঠানো 20 মিনিটের মাথায় সাইম ছবিটা দেখে। ফোনটা হাতে নিয়ে বড় করে লিখল সাইম ছবিটা। ইনশাকে দেখল। ইনশা হাসছে কি না সেটা দেখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। পাশ থেকে ওর এক বন্ধু ফোনটা কেড়ে নিয়ে অফ করে বলে, এখন নাটক বন্ধ কর। ও হাসলো কি আর কাঁদলেও তোর কি? পুল সাইডে সবগুলো বাতি নিভিয়ে দেওয়া। আজ পূর্ণিমা। চাঁদের আলো ফকফকে পরিষ্কার লাগছে চারপাশ। রূপালি আলোয় পুলের স্বচ্ছ পানি ঝকঝক করছে। ঠিক পাশে সহস্র বেলির বিশাল টব ভীষণ রকমের সুবাস ছড়াচ্ছে। আলোকিত হয়ে আছে চারিপাশ। মইনা ইনশা পাশাপাশি বসে, মাঝখানে দু হাতের মাঝে দূরত্ব। ইনশা বসেছিল হাতে অনামিকা চকচকে আংটির দিকে দৃষ্টি দিয়ে। মইন আর চোখে বার কয়েক ইনশাকে দেখে। দুপাশে সমান নীরবতা বিরাজমান। এভাবে 20 মিনিটের মতো কেটেছে। মুখে তালা লাগিয়ে থাকা প্রতিযোগিতা মইন ফরাজি তার হবু স্ত্রীর কাছে হার মেনে নিয়ে মুখ খুলল নিজেই। বলল, রেজাল্ট কবে দেবে? কিছুদিন পর আই গেস। রোবোটিক জবাব ইনশিয়ার। মইন বলতে লাগলো, তারপরে কি করতে চাচ্ছ? আই মিন ক্যারিয়ার। লেখাপড়া বরাবরে বাধ্য হয়ে করেছি। আমার ফটোগ্রাফির শখ খুব। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিতে চেয়েছিলাম, বাট মেন্টাল সাপোর্ট পাইনি। দেখি শখ পর্যন্ত রেখেছি ওটাকে। আর ক্যারিয়ার, গ্র্যাজুয়েট হয়ে বাড়ি ব্যবসা দেখার কথা ভাবছি। বসে থাকতে চাচ্ছি না, আর্ন করতে চাই আমি। নিচু স্বরে বলতে লাগলো ইনশা। মইন অবাক হয়ে ইনশাকে দেখে। বেশ কয়েকবার ইনশাকে ক্যামেরা
নিয়ে দেখেছে, তবে খেয়াল করেনি ততটা। বলো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি? কিছুক্ষণ চুপ থেকে মইন বলো, শখটা বেশ ইউনিক লাগলো শুনে, তবে সরি ইনশিয়া, পরিবার থেকে যে সাপোর্টটা পাওনি সেটা হাজব্যান্ডের কাছ থেকেও পাবে না তুমি। ব্যাড লাক, কারণ আমি আমার চাকরি রেখে বউকে নিয়ে আফ্রিকায় জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবো না, আর আমার বউয়ের আমি একা একা অদূরে ছাড়বো না কখনো। এই ব্যাপারে আমি একটু বেশি রক্ষণশীল, তাই তোমাকে এটা শখ পর্যন্তই রাখতে হবে, প্রফেশন নয়। বলতে বলতে হাসলো মইন, আবারও বলল, অ্যারেঞ্জ ম্যারেজ পুরুষ কত স্বৈরাচারী জানি না, তবে ট্রাস্ট মি ইনশিয়া, তোমার সাথে যদি আমার লাভ ম্যারেজ হতো আমি তবুও তোমাকে এই একটা ব্যাপারে সাপোর্ট দিতে পারতাম না। ইনশিরাও চুপ করে থাকে মইনের মস্করা শুনে। মইন বলল, দেখাও আমাকে তোমার ফটোগ্রাফি। খুব শান্ত স্বরে, অনুরোধের সুরে বলল মইন। ইনশিয়ার চোখ তুলে তাকায়। জোছনার আলো, কালো রঙে জলজলে সিকোয়েন্সের কাজ করা শাড়ি পরিহিতা, ডাগর ডাগর চোখ, খোলা চুল, মোহনীয় রমণী অবাক দৃষ্টি সোজা আঘাতহানি মইনের বক্ষপটে। সে মোহগ্রস্ত ন্যায় তাকিয়ে থেকে আবারও বলে, কি হলো দেখাও। সত্যি দেখবেন? অস্ফুট সুধা ইনশিয়া, তোমার এলেম দেখো। ইউনো, অ্যারেঞ্জ ম্যারেঞ্জ একে অপরে এলেম দেখে নেওয়াটাও ইম্পর্টেন্ট, বাট সরি ইনশিয়া, এত ইউনিক গুণের অধিকারী তুমি পাচ্ছ এক আপাতমস্তক গুণীহীন ব্যক্তি যার পড়াশোনা ছাড়া কোনো কিছু জানা নেই। এটা একটা ডাহা মিথ্যা কথা ইনশিয়া জানে। ওর কাছে ইনশিয়া শুনেছে মহিন অলরাউন্ডার। ইনশিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়, তারপর ধীর পায়ে হেঁটে নিজের ঘর থেকে ল্যাপটপটা এনে মইনকে দেখাতে লাগলো নিজের কিছু কাজ। মইন অভিভূত ন্যায় দেখল সব কিছু, ভীষণ কৌতূহল দু চোখে। ইনশিয়া কতদিন পরে নিজের কাজগুলো চোখ বুলিয়ে উত্তেজিত হয়ে পড়ল। নিজের ছকে বাঁধা আচরণ পাল্টে হঠাৎ কিশোরী মেয়েদের মতো বলে উঠল, মইন, দিস ওয়ান লুক, এটা দিয়ে আমি আর্ন করেছিলাম প্রথম, পুরস্কারও পেয়েছিলাম। মইন দেখল না ছবিটা, মইন দেখতে লাগলো ইনশিয়াকে। হুট করে ভীষণ খোশমেজাজি লাগছে। ল্যাপটপ নিয়ে মইনের অতি নিকটে বসে একটার পর একটা কাজ দেখিয়ে যাচ্ছে মইনকে। মইন চোখ নামিয়ে নেয়। ইনশিয়াও কী সব বলে চলছে, সেসব কিছু কানে ঢুকছে না তার। মইন চাঁদের দিকে তাকায়, ঠিক এমনই জলজল করে ইনশিয়ার কথা বলার সময়। মইন চোখে চোখ পড়তেই হঠাৎ করে কথা থামিয়ে ইনশিয়া চুপ হয়ে যায়। আবার সেই চিরাচরিত গম্ভীর মুখ, ল্যাপটপ নিয়ে দূরে সরে বসে। মইন আবারও চাঁদের দিকে তাকায়। তার চাঁদ আর ওই চাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই, কখনো পূর্ণিমা আনে, কখনো আমাবস্যা। ইনশিয়া জড়সড় হয়ে বসে। মইন ইনশিয়াকে গম্ভীর হয়ে বলে, চলো ওঠা যাক, সবাই অপেক্ষা করছে। সামনে সামনে হাঁটছে মইন, পিছনে ইনশিয়াও। দোতলা বারান্দা পেরোতে শামিনের সাথে দেখা ওদের। মইনকে দেখে শামিন চড়া হাসলো, তবে মেয়ের দিকে তাকালো না। মইন ইনশিয়াকে নিচু স্বরে আসছে বলে হবু শ্বশুরের সাথে কথা বলতে বলতে সামনে দিকে এগোয়। ইনশিয়াও নিজের স্থান চুপচাপ দাঁড়িয়ে থেকে পাপা আর মইনকে দেখতেই থাকে অপলক।